মেশিনের ঘটঘট শব্দে ভয় পেত মল্লিনাথ। প্রায় সবসময় ভাবত, আচ্ছা কাল সকালে কাজে বসেই যদি টের পায় মেশিনটা আর কাজ করছে না, কিংবা কাজ করতে করতেই যদি থেমে যায়, তাহলে কি হবে? মল্লিনাথ বাড়ির দিকে কিছুটা এগিয়েই বুঝতে পারে মেশিনের শব্দ আসছে তার বাড়ি থেকেই। ভীষণ অবাক হয়, চুপি চুপি উঠোনে পা রাখে সে। সেলাই মেশিনটা বেশ কিছুদিন ধরে বড্ড ঘটঘট শব্দ করছিল। মাঝে মাঝেই সেলাই করার সময় ববিনে সুতো জড়িয়ে যেত, সূচ ভেঙে যেত, কিছুতেই একটানা সেলাই করতে পারত না। খুব বিরক্ত লাগতো তখন। কাজ জমে যাচ্ছিল, সময় ডেলিভারি দিতে না পারলে লোকজন কথা শোনাতো, অনেকে দোকান ছেড়ে দেওয়ার হুমকি দিত, কেউ কেউ ছেড়েও দিয়েছে। বিরক্ত মুখে জড়ানো সুতো ছাড়িয়ে আবার সেলাই করতো মল্লিনাথ। নিজের নামের মানে সে জানে না। বাবাকে জিজ্ঞেস করেছিল ছোটবেলায়, বাবা বলতে পারেননি। মাও জানে না তার নামের মানে। স্কুলের বিদিশা ম্যাডাম বা সুদীপ্ত স্যারকে জিজ্ঞেস করার কথা ভেবেও শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। তার আগেই পড়া ছেড়ে দিতে হয়েছিল। মল্লিনাথ ভেবে দেখেছে এই স্কুল ছেড়ে দেবার জন্য তার বাবা দায়ী। বাবার সাধারণত এরকম হয় না। সমীর, পুলক, রতন, ইকবাল, পরিতোষ, এদের সবার বাবা দিব্যি বেঁচে ছিল। ছেলে মেয়েদের পড়াশুনো, বেড়ানো, জামা কাপড় জোগান দেওয়া, সংসার চালানোর মতন টাকা দেওয়া, সবই করে যাচ্ছিল। শুধু মল্লিনাথের বাবাই আচমকা মারা গিয়েছিল। এক রাতে ঘুমের মধ্যেই হার্ট ফেল, তাই স্কুল ছেড়ে দিতে হয়েছিল। না দিয়ে উপায় ছিল না। মল্লিনাথ বড় ছেলে, মুক্তিনাথ তার থেকে 7-8 বছরের ছোট, আর বোন সুবর্ণা ভাইয়ের পিঠোপিঠি। এতগুলো লোকের সংসার চালানোর মতন টাকা পয়সা জমানো ছিল না বাবার, তাই ক্লাস 9-এই পড়াশোনায় ইতি টেনে কাজে নেমে পড়েছিল মল্লিনাথ। কাজ বলতে বাবার দর্জির পেশায় চলে এসেছিল সে। বাবার ছিল একটা সেলাই মেশিন, আর ছিল একটা ইন্টারলক মেশিন। মূলত সেলাই মেশিনটাই তাদের পরিবারের রুজি রোজগারের একমাত্র পথ ও পাথেও ছিল। বাবা মাঝে মাঝে মল্লিকে দোকানে ডেকে এনে প্যান্ট জামার কাটিং শেখাতো। দোকানের নাম সরলাবালা টেলারিং শপ। ঠাকুমার নামে দোকানের নাম দিয়েছিল বাবা। মল্লিকে তার বাবা বলতো, এই দেখ মল্লি, এইভাবে কাঁচি ধরবি, বুড়ো আঙুলের চাপে একটু একটু করে ঘুরা, ব্যাস কেমন দাগের দাগে কাটা হয়ে গেল দেখলি? এইটা হলো দাগ দেওয়ার চক, এই দিয়া মাপে মাপে দাগ দিতে হয়। শুধু কাটিং নয়, তাকে সেলাইও শেখাতো বাবা। বলতো, শার্টের কাপড় কাটার সময় খেয়াল রাখিস বেসিক শার্ট না পাইলট শার্ট। বেসিক শার্টের 2টা পকেট হয়, কাপড় বাঁচায়া রাখতে হয় 2 নম্বর পকেটের জন্য, বুঝলি? জামার যে এত রকম অংশ আর তার নাম হয় জানতো না মল্লি। বাবা তাকে বোঝাতো, ইয়ক পাট কাটার সময় এইভাবে আস্তে আস্তে কাঁচি ঘোরাবি, তাইলে গোল গোল করে কাটা হয়ে যাবে। এই দেখ ইয়কের সঙ্গে কেমনে ব্যাক সাইড জোড়া দিতে হয়। বাবা সেলাই করে দেখিয়ে দিত তাকে, যাকে বলে হাতে কলমে শিক্ষা। মল্লিনাথ বাবার কাছে পোলো শার্ট বানানোও শিখেছিল। এই তল্লাটে তার বাবার নাম এমনি এমনি হয়নি, বোঝে সে। কাজের চাপ থাকলে সন্ধ্যায় বাবা তাকে দোকানে বসিয়ে দিত। তখন একটা মেশিন ভাড়া নিত বাবা। প্যান্টের কয়েন পকেট বানাতে শিখে খুব মজা পেয়েছিল মল্লিনাথ। প্যান্টের জিপার পয়েন্ট, সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই, ওভারলক, আই হোল ইত্যাদি নানা কিছু বাবার থেকেই শেখা। একটা প্যান্টেও এত কিছু থাকে বাবা? অবাক হয়ে জিজ্ঞেস করেছিল মল্লি। থাকে তো, এইসব মনেও রাখতে হয়, নইলে কাজ করবি কেমনে? মল্লি এখন ভাবে, ভাগ্যিস বাবা জোর করে তাকে টেলারিংয়ের কাজ শিখিয়েছিল, না হলে সে কি করত, কিভাবে এতগুলো লোকের পেট চালাতো।
ভাই বোনের পড়াশুনো চালাতে পারতো, মানানসই ঘরে বিয়ে দিতে পারতো বোনের, একেবারে ভেসে যেত না সংসার। বাবা শুধু মল্লিকেই নয়, তার মাকেও কাজে যুক্ত করে দিয়েছিল, না হলে পেরে উঠত না। বাবা বলতো, বুঝলি মল্লি, সবাই মিলে কাম করলে ঘরের টাকা ঘরেই থাকে। তোর ভাইটা একটু বড় হোক, ওরেও কাজ শিখাবো, শিক্ষা কোনোদিন বিফলে যায় না। মল্লিনাথ হাড়ে হাড়ে টের পায় বাবার কথা। তার মা টেলারিংয়ের কাজে বাবাকে সাহায্য করত। ঘরে বসে হিম সেলাই করে দিত মা, জামার বোতাম লাগিয়ে দিত। বাবা বলতো, পূর্ণিমার হাতের ফোঁড় খুব ভালো, বুঝলি, কি সুন্দর হেম সেলাই করে। বাবার হাতের কাজও নিখুঁত ছিল, এই জন্য এলাকায় সতীদার টেলারিংয়ের নাম ছিল। সতীনাথ তার বাবার নাম। নিজের নামে নাথ যোগ করে তাদের দুই ভাইয়ের নাম রেখেছিল বাবা, মল্লিনাথ আর মুক্তিনাথ। ভাই এখন মিলিটারিতে চাকরি করে, বউ নিয়ে দূরে থাকে। যোগাযোগ আছে সামান্য, বোনের সঙ্গেও যোগাযোগ কমই। ভাই বোনের পড়াশুনো, বোনের বিয়ে, মায়ের শেষ কাজ সবই একার হাতে করেছে মল্লিনাথ। মা তাকে জোর করে বিয়ে দিয়েছিল, বিয়ে হয়েছিল একটু বেশি বয়সেই। বাবা ওপার বাংলার লোক, ওই দেশকে বাবা বলতো দেশের বাড়ি। ঠাকুমা আর বাবা ওপার বাংলার ভাষায় কথা বলতো, তারা আর কেউ এই ভাষায় কথা বলে না। মল্লিক খেয়াল করেছে, ও দেশে যাদের একসময় ঘরবাড়ি ছিল, তারা ওই দেশটাকে দেশের বাড়িই বলে। সেই দেশের বাড়িতে বাবার এক কাকা ছিল, বড় ভালো মানুষ। বাবার কাছেই তার গল্প শুনেছে মল্লি। বাবা তার মল্লি কাকার নামেই ছেলের নাম রেখেছিল। কাকার মতো ছেলেও ভালো হবে, অনেক পড়ালেখা করে বড় মানুষ হবে, বাবার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ার ছিল না, কেননা মল্লি পড়াশোনা করতে চাইতো না। স্কুলে যাবার নাম করে অন্য কোথাও গিয়ে বসে থাকতো। কেউ কেউ বাবাকে এসে নালিশ করত। তখন বাবা বলতো, মল্লি রে, পড়ালেখা শিখ, নইলে বড় হবি কেমনে বাপ। আর কিছু বলতো না বাবা। কোনোদিন তার উপর রাগ করেনি, কারো উপরেই বাবাকে রাখতে দেখেনি তারা। মুখ গম্ভীর থাকলে তারা বুঝে নিত বাবা রেগে গেছে। তখন মল্লিনাথ চুপ করে যেত, দুষ্টুমি করতো না। ভাই বোন, মা, ঠাকুমা বাবার গম্ভীর মুখ দেখলে বুঝতো মানুষটা কোনো কারণে রেগে আছে, তাই চুপ করে থাকতো সবাই। বাবার মৃত্যুর পরে সেলাই মেশিন নিয়ে পুরোপুরি লেগে পড়েছিল মল্লি। ভাগ্য সহায় ছিল, তাই পুরনো লোকজনের জামা কাপড় সেলাই করার কাজ কিছু কিছু পেল। প্রথম দিকে কেউ কেউ অভিযোগ করত, বাবার মতো হাত নয় তোর, আর একটু ধরে ধরে কাজ কর মল্লি। আবার কেউ বলতো, কেন যে সতীদার থেকে ভালো করে কাজটা শিখলি না কে জানে। মল্লিনা তো বাবার মতোই কম কথার মানুষ, তবে মনে মনে অনেক কথা বলে। সেসব কেউ শুনতে পায় না। কেউ কিছু বললে চুপ করে শোনে আর মিটিমিটি হাসে। একদিন সুবলদাকে বলেছিল, কি করে শিখবো বলো দাদা, বাবা যে টুপ করে মরে গেল। আমরা কি বুঝেছি বাবা চলে যাবে? তবে যেটুকু শিখেছি বাবার থেকেই শিখেছি, দেখে নিও ঠিক বাবার মতো পেরে যাব। কথাটা শুধু কথার কথা থাকেনি। মল্লিনাথ ধরে ধরে সেলাই করেছে। কাজের সময় বাবার কথাগুলো মনে রাখত সে। আবার অনেক সময় কেনা প্যান্ট জামা উল্টে পাল্টে দেখেছে সেলাইয়ের নানা কৌশল। আজকাল জামা প্যান্ট তেমন কেউ বানায় না, সবাই কেনা জামা প্যান্ট পরে। তবে অনেকেই কেনা প্যান্ট ঠিকঠাক করতে নিয়ে আসে তার কাছে। হয়তো কোমর ঢিলা হয়ে গেছে, পুরনো প্যান্ট, তখন কোমরের সেলাই খুলে বাড়িয়ে দিতে হয়। কিংবা হয়তো কেনা প্যান্ট লম্বায় বড়, নিচ থেকে কেটে সেলাই করে দিতে হয়। সেই সময় প্যান্টের সেলাইয়ের কায়দা দেখে নেয় মন দিয়ে। জামা প্যান্ট বানানোর চল কমে গেছে বলে মল্লি কিছু রেডিমেড কাজ ধরে। তাছাড়া ভোটের সময় পতাকা সেলাই করে অনেক। এভাবে খুব একটা খারাপ চলছিল না তার। বছর শুরুর দিকে অবশ্য কাজের চাপ থাকে, স্কুলের বাচ্চাদের জামা প্যান্ট বানাতে হয়। তাদের কাউন্সিলর দেবুদা এলাকার স্কুলের সঙ্গে যোগাযোগ করে এই কাজটা পাইয়ে দিয়েছেন।
পুজোর সময়ও কাজের চাপ থাকে, তবে দিনে দিনে সেই চাপ কমে যাচ্ছে। সেলাইয়ের কাজ ছেলেকে শেখাবে না মল্লি, সে বোঝে এই কাজের ভবিষ্যৎ নেই। ভরসা তার একটাই, ছেলে পড়াশোনায় খুবই ভালো। হ্যাঁ রে, তুইও কি বাবার মতোই একদিন টুপ করে? মেশিনের কাজ থামিয়ে মনে মনে বলতো মল্লিনাথ। কদিন ধরে মেশিনটা ঠিকঠাক কাজ করছিল না। মেশিন কি তার কথা বুঝতে পারল? তার কি বোঝার ক্ষমতা আছে? কথাগুলো ভাবতে ভাবতে নিজের ভেতরটায় ঝুপ করে অন্ধকার নেমে আসতো। যদি সত্যিই বাবার মতো মেশিনটাও থেমে যায় একেবারে। চুপ করে মেশিনের দিকে অনেকটা সময় তাকিয়ে থাকতো মল্লিনাথ। রাতে মেশিন বন্ধ করে দোকানে ঝাঁপ ফেলার আগে মেশিনটাকে মুছে রাখত। পরম মমতায় মেশিনের উপর হাত বোলাতো সে। আবার পরদিন কাজ শুরুর আগেও একবার মুছে নিত মেশিনটা। কতদিন ভেবেছে মোছার কাপড়টা বাড়িতে নিয়ে যাবে, একটু কাছাকাছি করা দরকার। তেল ময়লায় কালচে হয়ে গেছে, হাতে নিলেই আঠা আঠা লাগে। কিন্তু বাড়ি ফেরার সময় ঠিক ভুলে যেত। মেশিনের ঘটঘট শব্দে ভয় পেত মল্লিনাথ। প্রায় সবসময় ভাবত, আচ্ছা কাল সকালে কাজে বসেই যদি টের পায় মেশিনটা আর কাজ করছে না, কিংবা কাজ করতে করতেই যদি থেমে যায়, তাহলে কি হবে? ওর বাবারও মাঝে মাঝেই শরীর খারাপ হতো, মাথা টলে যেত। মা ডাক্তার দেখানোর কথা বললে বলতো, ও কিছু না, মনে হয় গ্যাস ট্যাস হয়েছে, ঠিক হয়ে যাবে। সেই সময় কেমন যেন থম মেরে থাকতো বাবা। তবে কিছুক্ষণ মাত্র, আবার উঠে কাজে লেগে পড়ত। সেলাইয়ের কাজ, বাড়ির অন্যান্য কাজ। এসব কি আজকের কথা? সেই 18-19 বছর আগের কথা। বাবা মারা যাবার পর বছর তিনেক মেশিনটা খুব ভালো কাজ দিল। তারপরই একসময় ঘটঘট শব্দ শুরু করেছিল। তাড়াতাড়ি বিনোদ মিস্ত্রিকে ডেকে এনেছিল মল্লিনাথ। তারই এক কাস্টমার বিনোদের খোঁজ দিয়েছিল। সেই মিস্ত্রিকে এখন আর এই এলাকায় ঢুকতে দেয় না বিল্লু মিস্ত্রি, এই নামেই সবাই তাকে চেনে। বিল্লু বাজার কমিটির মাথা, কাউন্সিলরের কাছের লোক। এদিকে ঠান্ডা গোবেচারা স্বভাবের বিনোদ মিস্ত্রি মেশিন সারের কাজটা বেশ ভালো করত। তাই তার ডাক পড়তো নানা দোকানে ও বাড়িতে। বিল্লু ওর জন্য কাজ পেত না এলাকায়, সেই কারণেই বিনোদকে ভয় দেখিয়ে এদিকে আসা বন্ধ করে দিয়েছিল বিল্লু। বিনোদের সারানোর মাসখানেক পরে আবার শব্দ শুরু হয়ে গেছিল মেশিনের। বিনোদ অবশ্য বলেছিল, এখন মোটামুটি চলবে দাদা, কিন্তু বেশি দিন টানতে পারবেন না, 2-4টে পার্টস পাল্টে দিলে একেবারে ঠিক হয়ে যাবে। মল্লির ইচ্ছে ছিল পাল্টেই নেয় একেবারে, কিন্তু বিনোদ বলেছিল তখনই পারবে না, হাতে তার অনেক কাজ, দিন দুয়েক পরে করে দেবে। এর মধ্যেই বিল্লু হুমকি দিয়ে এই এলাকায় আসা বন্ধ করে দিয়েছিল। দ্বিতীয়বার মেশিনটায় সমস্যা হওয়ার পর বিল্লুকে ডেকেছিল মল্লি। না ডেকে উপায়ও ছিল না। এই তল্লাটে বিল্লু অন্য মিস্ত্রিকে ঢুকতেই দিত না। বিল্লু মেশিন পুরোপুরি না খুলেই বলে দিয়েছিল, এর পেছনে 1000 খরচ করতে হবে মল্লিদা। দাঁত, ববিন কেস, টেনশন ডায়াল, শাটেলের লুপটেকার, আর্ম সব একেবারে ঝরঝরে হয়ে গেছে, সারিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে নতুন মেশিন কিনে নেওয়া ভালো। নতুন মেশিনের তো অনেক দাম ভাই, এত টাকা কোথায় পাবো? সে ব্যবস্থা আমি করে দেবো, ব্যাংকের ম্যানেজার আমার চেনা লোক, তুমি কিছু টাকা জোগাড় করো, বাকি মাসে মাসে শোধ করে দিও। বিল্লু অভয় দিয়েছিল। মল্লি শুনে যে এই কেনার থেকেও বিল্লু আদায় করেছিল কমিশন। শীতল এন্টারপ্রাইজের থেকে মেশিন কিনতে হয়েছিল, সেই দোকানদার নাকি বিল্লুকে কমিশন দিয়েছে। এই মেশিনটা কি পরে সারাই করে নেব? মাছি দাঁড়ানোর ভঙ্গিতে বিল্লু বলেছিল, ও সবের দরকার নেই, লজ্জরে মেশিনটা পরে আমিই কিনে নেব, ওটা তো কেজি ধরে বিক্রি করা ছাড়া আর কোনো কাজে লাগবে না, অন্য কাজে লাগিয়ে দেবো, এখন রেখে দাও, পরে দেখছি। একবার ভেবেছিল পার্বতী তো সেলাই জানে, পা মেশিন চালাতে পারে। বিয়ের আগে ওর মা বলেছিল, মেশিনটা সারিয়ে নিলে ঘরের টুকিটাকি ছেঁড়া জিনিস সেলাই করতে পারবে, নিজের সেবিত ছেড়ে গেলে রিপেয়ার করতে পারবে। তাছাড়া বাবার কথাটাও মনে পড়েছিল তার,
ঘরের টাকা ঘরে রাখার কথাটাও ভেবেছিল বার কয়েক, কিন্তু ভাবাই সার, মেশিন আর ঠিক করা হয়ে ওঠেনি, বাতিল হয়ে পড়েছিল দোকানে। একসময় মেশিনটা বাড়িতে নিয়ে আসতে হয়েছিল। শ্যামল এক বিকেলে তার দোকানে এসে বলেছিল, মল্লিদা, তোমার মেশিনটা তো পড়েই আছে, বেচে দাও না, সারিয়ে সুরিয়ে নিই। ঘটকদার বাড়িতে পাইকারি রেটে ব্লাউজ সেলাই হয়, আমার বউও সেলাই জানে তো, বাড়িতে বসে যদি 2-4 দিনে 1 ডজনও সেলাই করতে পারে, খারাপ কি? যা 2 পয়সা আসে আর কি, বোঝো তো বাজারের অবস্থা। মেশিনটা অনেক দিন হলো পড়েছিল, কোনো কাজেই লাগছিল না, এটা ঠিকই। তবু বিক্রির কথা শুনে ভেতরে ভেতরে কেঁপে উঠেছিল মল্লিনাথ। দোকানের এক কোণে পড়ে থাকে, তবু মনে হয় বাবা যেন ওর কাছাকাছি আছে। বাবার স্মৃতি, শুধু তো স্মৃতি নয়, একসময় মেশিন তাদের সংসার টেনেছে, তাই দোকানেই রেখে দিয়েছিল মেশিনটা। শ্যামলকে বলেছিল, ওটা বাবার স্মৃতি হিসেবে থাক শ্যামল। স্মৃতি কি যন্ত্রে মল্লিদা, বাবা তোমার মনে সবসময় আছে, দাও না দাদা কম সম করে। এরপরও শ্যামল কয়েকবার বলেছে। তখন একদিন পার্বতীর কথা বলেছিল মল্লিনাথ, দেখ শ্যামল, আমি বিক্রির কথাটা পার্বতীকে বলেছিলাম বুঝলি, কিন্তু পার্বতী রাজি হচ্ছে না রে। কেন? বৌদি রাজি নয় কেন? বুঝলি না, বাবার স্মৃতি বলে কথা, তাছাড়া ও নিজেও তো মেশিন চালাতে পারে, তাই বলল সারাই করে বাড়িতেই রাখো, আমাদের টুকিটাকি জিনিস ঘরে বসে সেলাই করতে পারবো। পুরোটাই বানিয়ে বলেছিল মল্লিনাথ, পার্বতীর কথা বলে কাটাতে চেয়েছিল আসলে। শ্যামল বুঝেছিল কিনা কে জানে, তবে মুখ অন্ধকার করে চলে গিয়েছিল। তারপর থেকে শ্যামল আর মল্লির দোকানে আসে না, কথাও বলে না পারতপক্ষে। হয়তো রাগ করেছে, তা করুক, মেশিনটা প্রাণে ধরে বেচতে পারবে না সে। তাই একদিন দুপুরে কানাইয়ের ভ্যানে চড়িয়ে মেশিন নিয়ে এসেছিল ঘরে। রান্নাঘরের পাশে ছোট্ট একটা ঘর আছে তাদের, বহু পুরনো। একসময় ওখানে ঘুঁটে আর গুল রাখা হতো, সেটা বাবার আমল। তারপর বাবা নিজেই একদিন গ্যাসের লাইন নিয়েছিল, তখন গুল পাওয়া যেত না বেশি, ঘুঁটে কেনার জন্য হন্যে হয়ে খোঁজাখুঁজি করতে হতো। এখন ঘরটাতে বাতিল জিনিস রাখে ওরা, সেই ঘরেই মেশিনটা রেখেছিল মল্লিনাথ। মাঝে মাঝে মেশিনটা মুছে টুছে রাখত বাবার স্মৃতি, যেভাবে তালপাতার পাখাটা তুলে রেখেছে তাকের ওপরে। কাপড়ের লাল পাড় দিয়ে পাখার কিনারা সাজিয়ে দিয়েছিল মা। পা টিপে টিপে ঘরে ঢুকে মল্লিনাথ, আড়াল থেকে দেখে ছেলে পার্বতীর পুরনো সেমিজ সেলাই করে দিচ্ছে। আচমকাই ঢুকে পড়েছে সে। ছেলে তার এই অসময় এবং আকস্মিক আগমনে চমকায় না একটুও। বাবাকে দেখে হাসি মুখেই সেলাই চালিয়ে যায়, তার মুখে গর্বের আভাস। কিন্তু পার্বতী অবাক হয়, দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি গো, আজ একটু তাড়াতাড়ি ফিরলে যে, শরীর টরীর ঠিক আছে তো? পল্লবদা বিকেলে মরে গেল, সবাই দোকান বন্ধ করে সেখানে গেছে, আমিও চলে এলাম। কোন পল্লবদা গো? পরে বলবো। এইটুকু বলে থেমে যায় মল্লিনাথ। হাত মুখ ধুয়ে এসো, চা করে আনি। পার্বতীর কথার কোনো জবাব দেয় না মল্লিনাথ। পার্বতীও জবাবের অপেক্ষা না করে রান্নাঘরে চলে যায়। হাত মুখ ধুয়ে সে বারান্দায় মোড়া পেতে বসেছে মল্লিনাথ। অবাক হয়ে ছেলের কাজ দেখতে থাকে সে। দু এক সময় দোকানে গিয়ে ছেলে বায়না ধরত সেলাই শেখানোর জন্য। হাসি মুখে মল্লিনাথ ছেলেকে কিছু কিছু শিখিয়েছে। তোর এসব শেখার দরকার নেই রে পাগলা, তুই বড় চাকরি করবি, এসব কাজ করবি কেন? তবু ছেলের ইচ্ছেতেই সেলাইয়ের কিছু রকম শিখিয়ে দিয়েছে সে, তবে কাটিং শেখায়নি। ছেলে অবশ্য শিখতেও চায়নি। বাবা সেলাই করে, তাই তার আবদার সেও সেলাই শিখবে। পার্বতী চা আনে। চায়ের কাপে চুমুক দিয়ে মনটা ভরে ওঠে মল্লিনাথের। সেই সময় পার্বতী তাকে মেশিনের বৃত্তান্ত শোনায়। পার্বতীর ভাই এসেছিল,
সঙ্গে এক বন্ধু। সেই বন্ধু মেশিন টেশিন সারাতে পারে। সে সেলাই মেশিনটা খুলে ভালো করে দেখে টেকে বলল, তেমন কিছুই হয়নি, দুটো ছোটোখাটো জিনিস বদলে দিলেই ঠিক হয়ে যাবে। জানো তো, ছেলে তখনই ছুটল কিনে আনতে। বলল, বাবাকে এখন জানাবো না, এসে দেখবে মেশিন ঠিক হয়ে গেছে। সেই যে মেশিনে বসেছে আর ওঠার নাম নেই। উত্তেজনা ও আনন্দ ঝরে পড়ে পার্বতীর কণ্ঠ থেকে। হাসি হাসি মুখে পার্বতী নানা কথা বলে যায়, কিন্তু লোকটা তার এক বর্ণও শুনছে না বুঝে থেমে যায় একসময়। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে তার স্বামী। অভিমানে সেখান থেকে সরে যায় পার্বতী। চা খেতে খেতে মল্লিনাথের মনে পড়ে যায় লুঙ্গিটার কথা। ঘরে ঢুকে তার ব্যাগ থেকে একটা নতুন লুঙ্গি বের করে আনে। সে ভেবেছিল দোকানে হাতের কাজ শেষ করে সেলাই করে নেবে। এখনকারটা এখানে ওখানে ছিঁড়ে গেছে, আর সেলাই করে পরা যাবে না। কিন্তু পল্লবদা মারা গেছে বলে নতুন কেনা লুঙ্গিটা আর সেলাই করা হয়ে ওঠেনি। দোকান বন্ধ করে চলে আসতে হয়েছে। দেখি কেমন সেলাই শিখলি। লুঙ্গিটা ছেলের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে মল্লিনাথ। হাসি ঝুলে পড়ে তার মুখ থেকে। ছেলেও হাসি মুখে লুঙ্গিটা হাতে নেয়, যেন সেলাই করাটা এমন কিছু কঠিন কাজ নয় তার কাছে। মেশিনে নীল সুতো লাগানো আছে। মায়ের নীল রঙের সেমিজ সেলাই করছিল এই সুতো দিয়েই। বাবার লুঙ্গিও নীল চেক কাটা, তাই আর সুতো বদলানোর প্রয়োজন পড়েনি তার। লুঙ্গির দুপাশ মিলিয়ে ধরে সেলাই শুরু করে সে। মল্লিনাথ অন্ধকার বারান্দায় বসে আছে। ঘরের টিউবের আলোয় সেলাই করতে থাকা ছেলের আলোকিত চেহারা তার চোখে আনন্দের প্রলেপ লাগিয়ে দেয়। সে পুলকিত হয়। হঠাৎই মেশিনের ঘূর্ণায়মান চাকায় চোখ পড়ে মল্লিনাথের। অবিরাম ঘুরে চলা চাকা থেকে কি কোনো কথা ভেসে আসছে? কান পেতে শোনার চেষ্টা করে সে। বাবার গলা না? আমি আছি, পাশে আছি। মেশিনটা তার বাবার স্মৃতি, নাকি সত্যি সত্যি বাবা হয়ে উঠল? আমি আছি, পাশে আছি। বাবা যেন আরও অনেক কথা বলে চলেছে, সবই ভরসার কথা। আর সেই কথাগুলো ভাসতে ভাসতে তাকে যেন জড়িয়ে ধরছে, ক্রমশ পাকে পাকে বেঁধে ফেলছে। সহসা জ্ঞান হারিয়ে ফেলে মল্লিনাথ। মোড়া থেকে পড়ে যায় মাটিতে।